ওয়েলকাম ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতে চলেছি। ন্যারেশন, যা বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, এছাড়াও স্পোকেনের ক্ষেত্রে এবং যে কোনো একটি বাক্যকে আমরা যখন অন্যের বাক্যকে আমরা যখন অন্যভাবে আবার রূপান্তর করি, তখনই আমাদের ন্যারেশনের প্রয়োজন হয়। অর্থাৎ কেউ একজন কিছু বলল, কেউ একজন শুনলো এবং সেই কথা কাউকে রিপিট করলে, এই যে পদ্ধতি পুরো, এটা ন্যারেশন চেঞ্জ। অর্থাৎ অন্যের কথাকে আমরা যখন আবার বলি নিজের মতো করে, সেটাই উক্তি বা ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জের বিভিন্ন ভাগ রয়েছে। ন্যারেশন চেঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইংরেজি গ্রামার। তবে যাই হোক, এটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা এই গ্রামার ক্লাসগুলো দেখছো, তারা কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে আমি মনে করি যে তোমরা ইংরেজি গ্রামার অবশ্যই শিখতে পারবে, বুঝতে পারবে এবং ভালো লাগবে। তাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো আজকে যেটা আলোচ্য বিষয় ন্যারেশন চেঞ্জ, সেই ন্যারেশন চেঞ্জ শেখার পূর্বে আমাদেরকে কিছু কিছু জিনিস জেনে রাখতে হয়। তার জন্য তোমরা পেছনে দেখতে পাচ্ছ বোর্ডে যে কিছু অলরেডি লিখে রেখেছি আমি। তো এই টেবিলগুলো অত্যন্ত জরুরি ন্যারেশন চেঞ্জ শেখার জন্য। এই টেবিলগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই এক্সাম্পল সহযোগে দেখাবো। তবে তার পূর্বে ন্যারেশন কি এবং ন্যারেশনের কি কটা ভাগ রয়েছে এবং কোনটাকে কোন ভাগকে কি বলা হয় সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। তারপরেই আমি ডিটেলস আলোচনায় ঢুকবো। ওকে, তো দেখো, ন্যারেশন অর্থাৎ উক্তি, এর দুটো ভাগ রয়েছে। এক হচ্ছে ডাইরেক্ট, অপরটি রয়েছে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট কোনটা? ডাইরেক্ট হচ্ছে, যেমন ধরো কেউ একজন হয়তো রাম সেড, আমি খুব আনন্দিত আজ। রাম নিজে যখন বক্তা নিজের কথা বলছে তখন সেটা ডাইরেক্ট স্পিচ। কিন্তু আমি হয়তো তোমাকে জিজ্ঞেস করলাম রাম কি বললো, তখন তুমি আমাকে সে বললে যে রাম বললো যে সে আজ খুব ভালো আছে বা সে আজ খুব আনন্দিত আছে। এই যে কথোপকথন যে প্রসিডিওর, এটাই উক্তি পরিবর্তিত হয়ে আমার কাছে পৌঁছেছে। অর্থাৎ এই পদ্ধতিটাই আমরা আজকে শেখার চেষ্টা করব ইংরেজিতে অবশ্যই। তো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, এই দুটি স্পিচের এক্সাম্পল দেখে নাও। ডাইরেক্ট স্পিচ কোনটা অলরেডি তোমাদেরকে বললাম, তবে একটু দেখে নাও, এক্সাম্পল সহযোগে দেখে নাও। যেমন ধরো রানা সেড, আই অ্যাম ভেরি হ্যাপি। ওকে, সো ডাইরেক্ট স্পিচে কি হয়? ডাইরেক্ট স্পিচে বক্তা নিজের কথা নিজে বলে এবং এর মধ্যে কমা, ইনভার্টেড কমার ভেতরে সাধারণত লেখা হয় ডাইরেক্ট স্পিচটি। এখানে কোনো লিঙ্কার এভাবে থাকে না। এবং যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে নামবাচক পদের কোনো পরিবর্তন হচ্ছে না, নাম রানা থেকেই যাচ্ছে, সেড কমা, ইনভার্টেড কমা উঠে যায়, দ্যাট বসলো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এখানে রানা ছেলে বোঝাচ্ছে আই, তাই এখানে হি হয়ে গেল। টেন্স পাল্টে গেছে অ্যামিজার থেকে ওয়াজ ওয়ারে, দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি। তোমরা পরের বাক্যে দিকে একটু তাকালে বুঝতে পারবে যে পরের বাক্যে কমা, ইনভার্টেড কমা উঠে গেছে, লিঙ্কার হিসেবে দ্যাট এসছে এবং প্রয়োজনে যে সমস্ত সংশোধন করা প্রয়োজন ছিল তা করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম বাক্যটি তোমরা দেখছো যে কমা, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, বক্তা নিজের কথা নিজে বলেছে। এখানে যেন মনে হচ্ছে পরোক্ষোক্তি করা হয়েছে। হ্যাঁ, মানে মনে হচ্ছে না পরোক্ষোক্তি করা হয়েছে। এই রানার কথা রানা নিজে বলছে না, রানার কথা কেউ একজন শুনে কাউকে বলছে যে রানা বলল যে সে এখন খুব আনন্দিত ছিল, সে তখন আনন্দিত ছিল। এই হচ্ছে ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ। এবার আমরা দেখে নেব যে ন্যারেশন যে এই পোর্শনটা, অর্থাৎ প্রথম অংশটুকুটা কমা, ইনভার্টেড কমার আগের অংশটুকুর নাম কি এবং পরবর্তী অংশটা এই যে এটা, এর নাম কি। কারণ পরবর্তীতে আমরা একে সংক্ষেপিত নামে আমরা ডাকবো এবং সেটা আমাদের গ্রামাটিক্যাল সলভের ক্ষেত্রে খুব সুবিধা হবে। একটু দেখে নাও, এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি রানা সেড, এই অংশ দেখতে পাচ্ছ সেড, সেড একটি ভার্ব, তাই এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? হ্যাঁ, রিপোর্টিং ভার্ব বলা হয়। এখানে আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, রিপোর্টিং ভার্ব। এবং এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা, এখানে দেখো রানা কিছু বলেছে, অর্থাৎ তার বক্তব্যটা সে পেশ করেছে, এটা হচ্ছে স্পিচ। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি রিপোর্ট করা হয়েছে এই বক্তব্যের দ্বারা? অর্থাৎ এই বক্তব্যের দ্বারা কিছু বলা হয়েছে, বোঝানো হয়েছে, স্পিচ। তাহলে আমরা বুঝতে পারলাম ভবিষ্যতে আমরা রিপোর্টিং ভার্বকে আরভি বলবো
এবং রিপোর্টেড স্পিচকে আরএস বলে ইন্ডিকেট করব। তাহলে এখানে যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আরভি এবং এই অংশটা হচ্ছে আরএস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি, ডাইরেক্ট স্পিচে কি থাকে। ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কমান্ডেড কমা থাকছে, বক্তা নিজের কথা নিজে বলছে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কমান্ডেড কমা ইনভার্টেড কমা থাকছে না এবং একটি লিঙ্কার বসছে, টেন্স পাল্টাচ্ছে। এই নিয়মগুলো আমরা দেখবো কি কি নিয়ম পাল্টে দিয়েছি, আমি এই পরিবর্তনটা করেছি, সেটা আমি তোমাদেরকে এবার রুলসের সাহায্যে দেখানোর চেষ্টা করব। ন্যারেশন চেঞ্জ একটি অত্যন্ত লেন্দি চ্যাপ্টার, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ হয় প্রত্যেকটি সেন্টেন্সের। আমি অলরেডি আগের একটা এপিসোডে তোমাদেরকে সেন্টেন্সের যে শ্রেণীবিভাগ সেগুলো সম্পর্কে বলেছিলাম। সেন্টেন্সের যে শ্রেণীবিভাগের পর্বটা ছিল সেটা আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ন্যারেশনটি দেখার পূর্বে তোমরা এটা দেখে এসো। তা না হলে আমরা যে বাক্য যে ভাগগুলো রয়েছে সেটা যদি চিনতে না পারি তাহলে আমরা ন্যারেশন সমাধান করতে পারবো না। এছাড়াও আমি টেন্সেরও ভিডিও আপলোড করে দিয়েছি। টেন্সে একটি 40 মিনিটের ভিডিও রয়েছে, তোমরা যদি এটি দেখো তাহলে টেন্স সম্পর্কে তোমাদের কনসেপ্ট হবে। এবার যদি তোমাদের এত সময় না থেকে থাকে তাহলে আইডেন্টিফিকেশন অফ টেন্স নামক একটি 3 থেকে 4 মিনিট একটি ভিডিও রয়েছে, যেটা দেখলে তোমরা যে কোনো বাক্য কোন টেন্স আছে সেটা চিনতে পারবে। এবং এই ন্যারেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। তা যদি তুমি না জানো, টেন্স চিনতে যদি না পারো তুমি ন্যারেশন, আর যদি বাক্য চিনতে না পারো তাহলে তুমি ন্যারেশন করতে পারবে না। তাই আগে এই দুটো বিষয়ে সিওর হও, তারপরেই তুমি ন্যারেশনের ভিডিও দেখো। তো যাই হোক, ন্যারেশন শেখার পূর্বে কয়েকটি জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, কারণ এই বিষয়টি আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। যেমন একটু দেখে নাও টেবিল নাম্বার 1, যেটাকে আমি ইন্ডিকেট করেছি টেবিল নাম্বার 1 বলে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, এই যে সমস্ত ওয়ার্ডগুলো বা তোমরা প্রোনাউন্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো অ্যাকচুয়ালি বাক্যে রিপোর্টেড স্পিচে থাকলে কিসে রূপান্তরিত হয় সেটাই আমাদেরকে একটু দেখে নিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এরপর আমি ডিসকাস করবো টেবিল 2 নিয়ে। টেবিল 2 তে রয়েছে টেন্সের ব্যাপারটা, যদিও অনেকে অনেক ডিফিকাল্টি ফেস করে, কিন্তু খুব সহজেই বুঝিয়ে দেওয়া হবে। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো দেখো টেবিল নাম্বার 1 কি বলেছে, আই থেকে হবে হি বা সি। যদি ছেলে বোঝানো হয় তাহলে হি, যদি মেয়ে বোঝানো হয় তাহলে সি। তোমরা এটা জানো নিশ্চয়ই। উই থেকে হতে পারে দে। হ্যাঁ, কখন আবার একটা কথা বলে রাখি, এগুলো যদি বক্তা নিজেই হয়, নিজের সম্পর্কে বলে, তাহলে কিন্তু এটা চেঞ্জ নাও হতে পারে। উই থেকে হবে দে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি একবার, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। মাই থেকে ইয়োর, হি ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে হার। মি থেকে হার, মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে হিম। আস থেকে দেম, আওয়ার থেকে দেয়ার, দিস থেকে দ্যাট, দিজ থেকে দোজ, মাইন থেকে হিজ বা হার্স, আওয়ার্স থেকে দেয়ার্স। হ্যাঁ, পয়েসিভ প্রোনাউন অ্যাকচুয়ালি। নাও থেকে দেন, টুডে থেকে দ্যাট ডে, এগো থেকে বিফোর, দাস থেকে সো, লাস্ট নাইট থেকে দ্য প্রিভিয়াস নাইট, স্যাল বা উইল থেকে শুড উড বসে, এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে। ক্যান থেকে কুড, শুড থেকে শুডই বসবে। শুড যদি বসে থাকে বাক্যে তাহলে শুডই আসবে। উড থেকে উড, মাস্ট থেকে মাস্ট, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। এই হচ্ছে টেবিল নাম্বার 1। এটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে কিংবা মনে রাখতে হবে। তোমরা কিভাবে মনে রাখতে পারবে একটু দেখে নাও। আশা করবো এই ক্লাসটা তোমরা যদি বারবার দেখো, এই অংশটা আমি পড়িয়ে দিয়েছি, এটা শুনলে তোমরা মনে রাখতে পারবে। এছাড়াও যদি নিজেরা পড়ো তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পুরো ছবিটা, এবং তোমরা নিজেরা খাতায় লিখে নিতে পারো। এরপরে আছে টেবিল নাম্বার 2। টেবিল নাম্বার 2 দেখতে পাচ্ছ যে এটা টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে টেন্সের ব্যাপারটা বলা হয়েছে। অ্যাকচুয়ালি রিপোর্টেড স্পিচ, এই যেটা আমরা আরএস হিসেবে সংক্ষেপিত করেছি, এই রিপোর্টেড স্পিচটা হ্যাঁ কিছু ক্ষেত্রে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হয়। এই টেন্স পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে। হ্যাঁ, যা ইচ্ছে তার হয়ে নিয়ম করলে হয় না, গ্রামার একটা ম্যাথমেটিক্যালের মতো ব্যাপার। যাই হোক, তবে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি করবে দেখো, পাস্ট ইনডিফিনাইট। শুধুমাত্র প্রথম অংশটা পাল্টে যাচ্ছে। প্রেজেন্টের 4টেই রয়েছে, তাদের কিন্তু যে ইনডিফিনাইট থেকে ফার্স্ট ইনডিফিনাইট হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্টটা পাস্টে বদলে যাচ্ছে। এই যে আরেকটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। প্রেজেন্টে যে 4টা রয়েছে কিনা, 4 প্রকার টেন্স রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট পাল্টে যাচ্ছে পাস্ট ইনডিফিনাইটে। প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, এবং প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, ও পাস্ট ইনডিফিনাইট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এবার আমরা চলে যাচ্ছি তাহলে পরের দুটোতে। পরের দুটোর ক্ষেত্রে বলে রাখি, পাস্ট ইনডিফিনাইট ও পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনাইট ও পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, একটি করে ঘর স্কিপ করে। অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট একটি ঘর স্কিপ দাও, তাহলে পাস্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, একটি ঘর স্কিপ করো, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু দেখে নাও এখানে, পাস্ট পারফেক্ট থেকে হয়ে গেছে পাস্ট ইনডিফিনাইট হবে এটা। Oh no. It was right actually. Past indefinite থেকে past perfect, past continuous থেকে past perfect continuous.
ওকে, এক ঘর স্কিপ করেছে পরের দুটো, মনে রাখবে। আর পরের দুটোর অর্থাৎ লাস্টে পাস্ট টেন্সে যে পরের দুটো লাস্ট দুটো টেন্স রয়েছে সেই দুটো কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে আমরা কি দেখছি যে পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু এই জায়গাটা আরেকবার বলে দিই, একটু ডিফিকাল্টি ক্রিয়েট হয়েছিল, বুঝতে পারছি। দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে কি হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্টের দুটো কি বললাম, এক ঘর করে স্কিপ, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট থেকে এক ঘর বাদ দাও, কন্টিনিউয়াস বাদ দাও, দিয়ে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টটা বাদ দিয়ে এক ঘর স্কিপ করেছি। পরের দুটো কি রয়েছে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর কোনো টেন্স চেঞ্জ হয় না। এই ছিল বেসিক ব্যাপার ন্যারেশন চেঞ্জের। এবার আমরা ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে সেন্টেন্সগুলো তোমরা পড়েছিলে, এই সেন্টেন্সগুলো দেখতে গিয়ে আমরা দেখেছিলাম যে অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ ও এক্সক্লেমেটরি। এই 5 প্রকার টেন্সেরই এই 5 প্রকার সেন্টেন্সেরই আমরা কিন্তু ন্যারেশন চেঞ্জ করে থাকি। এই ন্যারেশন চেঞ্জগুলো একটি ক্লাসে করানো সম্ভব নয়, তবে আজ আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা আমি এই ক্লাসে দিয়ে দিচ্ছি, পরের ভিডিওগুলো কিছুদিন অন্তর অন্তর আপলোড করে দেওয়া হবে। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ খুব সহজে শেখানো হবে, তাই একটু মন দিয়ে দেখবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, আচ্ছা এর প্রসঙ্গে আগে আমি বলেছিলাম যে ন্যারেশন শেখার জন্য তোমাকে টেন্স চিনতেই হবে, তার সঙ্গে সঙ্গে জানতে হবে সেন্টেন্স চিহ্নিতকরণ ইত্যাদি, এই বিষয়ে তোমাকে নলেজ মাস্ট। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো রিপোর্টেড স্পিচ থেকে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো রিপোর্টেড স্পিচ থেকে থাকে, তাহলে তার পরিবর্তনটা আমরা কি করে করব সেটা আমি তোমাদেরকে এক্ষুনি রুলস সহ বোঝাতে চলেছি। তো যা কিছু আছে যে তোমাদের যদি প্রয়োজনীয় বলে মনে হয় তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সাইডে হটে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি নেওয়া হয়েছে। আচ্ছা দেখো, কিছু এখানে নিয়ম মনে রাখতে হবে। এই ক্ষেত্রে প্রথম নিয়ম কি রয়েছে, আরভি হিসেবে যদি সেট থাকে তাহলে সেটই বসে যাবে, কিন্তু টোল্ড বসবে কোথায়, যদি সেট টু থাকে। ব্যাপারটা কেমন হচ্ছে এক্সাম্পল সহকারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখো, যেমন তন্ময় সেড I have done a mistake. Tanmoy said I have done a mistake. Okay, and next is the boy said to me I went to Goa. এই দুটো এক্সাম্পলের সহযোগে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তবে রুলসটা একবার দেখে নাও। কি বলছে প্রথম রুলসে, প্রথম যে রুলস এখানে বলা হচ্ছে যে যদি রিপোর্টিং ভার্ব হিসেবে সেট থাকে, রিপোর্টেড কোশ্চেন অ্যাকচুয়ালি যদি সেট থাকে তাহলে সেট বসে যাবে, কিন্তু যদি এখানে সেট টু থাকে তাহলে সেট টুর জায়গায় টোল বসবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিসকাশনটা বাংলায় হবে কিন্তু রুলসগুলো ইংলিশেই হবে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো তোমরা, নোট ডাউন খুব করে নেবে এগুলো। আরবি হিসেবে সেট বসে সাধারণত, তবে বাট টোল্ড ইন প্লেস অফ সেট টু, যদি সেট টু থাকে কোশ্চেনে তাহলে কিন্তু বসবে টোল্ড। ওকে, লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে, কমা ইনভার্টেড কমাসগুলো উঠে যাবে, এবং ইফ যদি রিপোর্টিং ভার্বটা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, কিংবা রিপোর্টেড স্পিচটি যদি ঐতিহাসিক ঘটনা, চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচে টেন্স কোনো পরিবর্তন হয় না। এনিমেট একটু ভালো করে মনে দিয়ে শুনে নাও কি বললাম। ইফ reporting verb in present or future tense or reported speech refer eternal truth, habitual work, historical incident, tense of reported speech remain unchanged. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা তোমরা দেখতে পাও, যেখানে এখানে হচ্ছে তন্ময় সেট, এটা পাস্ট টেন্সে আছে, তোমরা জানো সেড এই তিনটে ঘর, এটা পাস্ট টেন্সে আছে। যদি এরকম থাকতো যে তন্ময় সেজ, says, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম কোনো রিপোর্টেড স্পিচের টেন্সটা পাল্টাতো না। আমি এক্সাম্পল সহকারে এটাও বোঝাবো।
তারপরে রুলসটা তোমরা একটু দেখে নাও কি বলেছে 5 নম্বর রুলস, প্রোনাউন, টাইম, প্লেস ইত্যাদি রেফারেন্সেস আর চেঞ্জ অ্যাজ স্টেবল। যদি কোনো এখানে স্থানবাচক কালবাচক শব্দ থাকে বা প্রোনাউন থাকে এবং টেন্স ইত্যাদি কিন্তু টেবিল অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ টেবিল 2 তোমরা দেখতে পাচ্ছ এই যে ছক আমি দিয়েছি টেবিল 1 এন্ড টেবিল 2, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দুটো দিয়েছি, সেটাকে সলভ করে দেখাচ্ছি। প্রথমে কি আছে দেখো, রুলস তোমরা বুঝে নিয়েছো। এবার এই রুলসটা বুঝে নেওয়ার পরেই তোমরা এবার দেখে নাও যে তন্ময় সেড, তন্ময় নামের ক্ষেত্রে নাম নিয়ে নাও। তন্ময় নিয়ে নেওয়ার পরে এরপরে তোমাদেরকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম যে এটা আমরা চেঞ্জ করে এবার দেখবো রুলস অনুযায়ী কি করে রুলসটা আমাদেরকে হেল্প করছে। তন্ময় নামবাচক অর্থাৎ নামের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বক্তা শ্রোতার কোনো পরিবর্তন হবে না। পরের পয়েন্ট আমরা দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব যে সেড আছে, আমরা রুলসে বলেছিলাম সেড থাকলে সেডই বসে, কমা ইনভার্টেড কমা, এই যে অংশ দেখতে পাচ্ছ কমা ইনভার্টেড কমা উঠে যায় এবং কি বসে লিঙ্কার হিসেবে বসে দ্যাট, তোমাদেরকে বলা হয়েছে। এবার লক্ষ্য করো আই, এই যে আইটা কে, আইটা হচ্ছে অ্যাকচুয়ালি তন্ময়। তো তন্ময় কে, তন্ময় একটি ছেলে, তো বয় ওভারঅল। তো তার জন্য আমরা আয়ের বদলে কি নেব দেখতে পাচ্ছ। এবার চার্টের দিকে তাকাও, অর্থাৎ টেবিল 1 দেখো হি বা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাই আমরা নিলাম হি। ওকে, এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে টেন্সের দিকে লক্ষ্য রাখা। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে বাক্যের টাইপসটাও দেখতে হবে, সেন্টেন্সের টাইপটাও এবং সেন্টেন্সের টেন্সটাও দেখতে হবে। আমরা অলরেডি সেন্টেন্সটা দেখে নিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এটা, তাই আমরা অ্যাসার্টিভের রুলসে করতে শুরু করেছি। ওকে, প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ করার পূর্বে তোমাদেরকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে যেটা কোন সেন্টেন্সে আছে। যদি এই সিলেকশন ভুল হয় তাহলে পুরো প্রসিডিউরটাই ভুল হবে। হ্যাঁ, যেমন হয়তো জ্বরের মধ্যে হয় না ম্যালেরিয়া, টাইফয়েড, তেমনই যদি জ্বর সিলেকশনটা অর্থাৎ রোগ সিলেকশনই ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না। ঠিক একই রকম ভাবেই এই যে এটা রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা কিন্তু প্রথমেই তোমাকে দেখে নিতে হবে। এবার দেখো, তাহলে এবার আমরা লক্ষ্য করবো টেন্সের দিকে। আই হ্যাভ ডান এ মিস্টেক। তোমরা টেন্সের চ্যাপ্টার যারা দেখেছো তারা জানো যে হ্যাভ বা হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে সেটা পরিবর্তিত হয়ে যাবে কোন টেন্সে। দেখো এখানে টেবিল দেখো, টেবিল কি বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাল্টে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তার মানে পাস্ট পারফেক্টে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তোমরা জানো পারফেক্ট মানে ভিত্রি, কিন্তু পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বসে, তাই হিয়ার ক্ষেত্রে এখানে হিয়ার পরে হ্যাড নিলাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, এখানেও আছে ওটাই, তাই নিয়ে নাও এ মিস্টেক, বাকিটা লিখে দাও, ফুল স্টপ বসে দাও, হয়ে গেল। পরের এক্সাম্পল একটু দেখে নাও। আমরা বলেছিলাম যে সেড টু, ওকে, দ্য বয় আছে বক্তা, দ্য বয়ের কোনো পরিবর্তন হবেই না। সেড টু রয়েছে, সেড টু তাহলে কি বসে বলেছিলাম, হ্যাঁ রুলস দেখো, সেড টু থাকলে বলা হয়েছে টোল্ড। আমি তোমাদের রুলসগুলো দেখাতে চাইছি বারবার, কারণ হচ্ছে যে তোমাদেরকে এটা হেল্প করবে এবং এই পদ্ধতি তোমরা করবে 2-4 প্র্যাকটিস করার পরে দেখে দেখে যখন তোমরা নিজেরা বুঝে নেবে তখন ইজিলি করতে পারবে। তো টোল্ড হয়ে গেল। এবার মি আছে, মি নিয়ে নাও। ওকে, কমা উঠে যাই, কি বসবে এখানে, দ্যাট বসবে। এবার আমাকে আইটাকে প্রশ্ন করে, আইটাকে ছেলে নামে, আইটা হচ্ছে দ্য বয় হলে হি। পরের পদ্ধতি হচ্ছে টেন্স দেখা, টেন্স চিহ্নিতকরণ করতেই হবে। যদি টেন্সটাকে দেখো, আই ওয়েন্ট টু গোয়া, অর্থাৎ ওয়েন্ট রয়েছে, গো ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ওয়েন্ট, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে ওয়েন্ট যদি হয় সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স থেকে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট। এক ঘর স্কিপ করে যাই বলেছিলাম, রুলস তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে কি হবে, হি এর পরে আবার পারফেক্ট টেন্স চলে গেল, হি হ্যাড ওয়েন্টের থার্ড ফর্ম কি, গন টু গোয়া। এবার আমরা দুটো এক্সাম্পল সলভ করলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো এই টেবিলগুলোর প্রয়োজনীয়তা, টেন্সের প্রয়োজনীয়তা, সেন্টেন্সের প্রয়োজনীয়তা এক্ষেত্রে। তাই ন্যারেশন চেঞ্জের জন্য কিন্তু সেন্টেন্স, টেন্স, টেবিল এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে। যারা এটা মনে রাখতে পারবে তারা খুব সহজেই ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তাই ন্যারেশন চেঞ্জ নিয়ে অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই। আশা করছি এই ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারছো। আমি আর 2-4টা এক্সাম্পল নিয়ে নিই যাতে প্রত্যেকটা রুলস তোমাদের জন্য পরিষ্কার হয়ে যায়, তোমরা ইজিলি বুঝতে পারো। হ্যাঁ, একটা এক্সাম্পল নিই আমরা, কি থেকে নেব, হ্যাঁ আমি একটা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা, যেমন ধরো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে তার রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টায় না, এই কথা বলেছিলাম আমি। দেখো এটা কি বলছে, লক্ষ্য করো এই বিষয়টাতে। তোমরা জানো যে সে ভার্বের 3টি ঘর রয়েছে, সে, সেড, সেড। এখানে দেখতে পাচ্ছ সেজ আছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস হয়েছে। ইট ডাজন্ট ম্যাটার,
আমরা দেখতে পাচ্ছি ভার্বটা 1 নম্বর ঘরে আছে, অর্থাৎ প্রেজেন্ট ঘরেই রয়েছে। আমরা কি জানি রুলসে কি বলেছিল, যদি ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স পাল্টাবে না। এখানে যদি হি হ্যাজ হতো, হি হ্যাজ সেড, তবুও টেন্স পাল্টাতো না। তাহলে দেখে নাও, হি সেজ কমাইনড কমাটেড দ্যাট, আইটা হচ্ছে ছেলে তাই হি, অ্যামেজারের মধ্যে হি বসে গেছে তাই ইজ, ফাইন। এই হচ্ছে অ্যান্সার। পরের এক্সাম্পলটা আরেকটা আমরা নিয়ে নিই, চিরন্তন সত্য, যেটা আমি বলেছিলাম। দ্য ম্যান সেড ম্যান ইজ মর্টাল, ইয়া ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। বাক্যটার দিকে পড়ে দেখো, তোমরা তো জানো, তোমাদের প্রথমেই বলেছি স্পিচের দিকে দেখতে, প্রত্যেক ক্ষেত্রেই সেটা সেন্টেন্স সিলেকশন করতেই হবে সেই সময় তোমাকে পড়ে বুঝতে হবে যেটা চিরন্তন সত্য না অভ্যাসগত কাজ বুঝেছো। অভ্যাসগত কাজ হলেও কিন্তু টেন্স পাল্টাবে না, মনে রাখতে হবে। ঐতিহাসিক ঘটনা হলেও টেন্স পাল্টাবে না। আচ্ছা, ম্যান ইজ মর্টাল, তো মানুষ মরণশীল, সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী ঘোরে, এগুলো সবই কিন্তু সত্য ঘটনা, ঠিক আছে? তাই টেন্স কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দেখো, দ্য ম্যান সেড দ্যাট, যা আছে তাই বসিয়ে দাও, ম্যান ইজ মর্টাল, খুব সহজ একটা এক্সাম্পল, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে আর একটা এক্সাম্পল আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে যে স্থান প্রোনাউনগুলো কিংবা স্থানবাচক বা নাম কালবাচক যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা আমি তোমাদেরকে দেখাবো। এবার একটা এক্সাম্পল দেখে নাও, হি সেড আই অ্যাম রিডিং নাও, আই অ্যাম রিডিং নাও। আকাশের পরিস্থিতি একটু খারাপ, মেঘাচ্ছন্ন, হ্যাঁ, মেঘের ডাক তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ। যাই হোক, কাজ তো করতে হবে। হি সেড, দেখতে পাচ্ছ তোমরা, হি সেড লিঙ্ক আপ তোমরা বুঝে নিয়েছো, দ্যাট বসবে। আমি একটু র্যাপিডলি বলে যাচ্ছি, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। হি সেড দ্যাট, যেহেতু হি, তারপরে দেখো, সরি একটু দেখতে হবে আমাদেরকে টেন্সের দিকে, হ্যাঁ ভুল হয়নি কিছু এখনো। দেখো, আই অ্যাম রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমি একটা দেবো বলেছিলাম, এটা ভুল হয়েছিল, নাও। তাহলে দেখো, হি সেড প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রিডিং দেন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। আমি আর একটা এক্সাম্পল নিই তোমাদের ধারণা আরো পরিষ্কার করার জন্য। আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, হি সেড আই ওয়াজ রাইটিং লেটার, আই ওয়াজ রাইটিং a letter, writing a letter yesterday. তাহলে হি সেড দ্যাট, হি দেখতে পাচ্ছ আই ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। তাহলে দেখো, হি আছে, ওয়াজ আছে, তাহলে হ্যাড বিন করে নিতেও পারো। হ্যাড বিন কন্টিনিউয়াসে তো আর চেঞ্জ হচ্ছে না, তাই এটা লিখে দিলাম, রাইটিং এ লেটার ইয়েস্টারডে থেকে। দেখো ছক, দেখো ছকে দেখে নাও ভালো করে, যা যা দেখতে পাবে এখানে পরিবর্তিত করে রাখতে বলেছিলাম তো একবার। ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। এইভাবেই ন্যারেশনের চেঞ্জগুলো হবে, ঠিক আছে? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ক্লাসটা একটু দীর্ঘ, তবে শেখার জন্য এইটুকু সময় ব্যয় করতে হবে। আর তোমরা ভিডিওগুলো দেখছো বাট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করছো না, একটু করলে ভালো হয়। আমি একটু ইন্সপায়ার হয়ে আরও ভিডিও করতে তোমাদের জন্য। হ্যাঁ, আশা করবো যে তোমরা করবে। তোমাদের ভালো লাগা, খারাপ লাগা বা অসুবিধা সুবিধা একটু জানাবে কমেন্টের মধ্য দিয়ে, তাহলে আমি খুব আনন্দিত হব। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।